আর্লি বয়সে এই ভ্যাকসিনটা, এটা যে ভ্যাকসিনটা সেটা নেওয়া উচিত। তো এই ভ্যাকসিনটা কি মানে আমি মানে আমেরিকার কথা জানতে চাই বা স্পেশালি নিউ ইয়র্ক স্টেটের কথা জানতে চাই যে এই ভ্যাকসিনটা কি মানে ইন্স্যুরেন্স কভার করে? এটা আগে ছিল এইজ 11 থেকে, এখন ওরা এইজ 9 থেকে শুরু করছে। ধরেন এখন এইজ 9 থেকে এই ভ্যাকসিনেশনটা নিতে পারে। যারা ভ্যাকসিন নিচ্ছেন তারাও কি স্ক্রিনিং এর আওতায় রাখছেন কিনা তাদেরকেও কি সেই যে স্ক্রিনিং টেস্ট সেগুলো করছেন, নাকি তারা যদি কোনো উপসর্গের কথা বলে তখন করছেন? স্ক্রিনিং কোনো সিমটম থাকতে হবে না। তো স্ক্রিনিং হলো এইজ অনুযায়ী। হ্যাঁ, সো এই ভ্যাকসিনেশন নিলেও এই স্ক্রিনিং করতে হবে, না নিলেও স্ক্রিনিং করতে হবে। বা যারা ভ্যাকসিনেশন নিতেছে তাদের রিস্ক কম, কিন্তু স্ক্রিনিংটা করতে হবে আর কি। আর্লি বয়সে এই ভ্যাকসিনটা, এটা যে ভ্যাকসিনটা সেটা নেওয়া উচিত। তো এই ভ্যাকসিনটা কি মানে আমি মানে আমেরিকার কথা জানতে চাই বা স্পেশালি নিউ ইয়র্ক স্টেটের কথা জানতে চাই যে এই ভ্যাকসিনটা কি মানে ইন্স্যুরেন্স কভার করে? হ্যাঁ, সো রিগার্ডিং এই পুরো ক্যান্সার স্ক্রিনিং এর ব্যাপারে বলি, যেটা হলো যে সব ইন্স্যুরেন্স কভার করবে এনি সর্ট অফ স্ক্রিনিং যদি গাইডলাইনের মধ্যে পড়ে। ধরেন ভ্যাকসিনেশন, তারপরে ম্যামোগ্রাম, সবকিছু এটা দে হ্যাভ টু কভার। হ্যাঁ, এটা হলো গাইডলাইন্স, এটা সব কোনো ইন্স্যুরেন্স এটা ডিনাই করতে পারবে না আচ্ছা, আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এই যে এইচপিভির যে ভ্যাকসিনটা মানে এটা কটা ভ্যাকসিন নিতে হয়? তো ইউজুয়ালি দুইটা ভ্যাকসিন নিতে হয় আর কি, সিরিজ। জি, আমি যদি আবার রিপিট করেন যে আর্লি এজ বলছিলেন যে কোন বয়স থেকে নেওয়া সবচেয়ে ভালো, কোন বয়সে নেওয়া? এটা আগে ছিল এইজ 11 থেকে, এখন ওরা এইজ 9 থেকে শুরু করছে। ধরেন এখন এইজ 9 থেকে এই ভ্যাকসিনেশনটা নিতে পারে। তো প্রথমটা যদি 9 এ নেয় সেকেন্ড ডোজটা কতদিন পরে বা কত মাস পরে? ওইটা খুব সম্ভবত 6 মাস পরে এরকম একটা নিতে আরেকটা হয় আর নিতে কি। হবে। আমার আচ্ছা, আচ্ছা। আমার তো ওইটা তারপরে এক্স্যাক্টলি কি মনে নাই। জি, না সমস্যা নেই। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এটা না হয় নিল না? তো এক্ষেত্রে আমি আমি বলছি কি আসলে তো আমরা যেটা করি অনেক সময় আমরা জিনিসগুলো সিরিয়াসলি নেই না। ধরেন একটা ভ্যাকসিন নিল কিন্তু দ্বিতীয়টা নিল না। আমি এইজন্য প্রশ্নটা করলাম। বা আরেকটা প্রশ্ন আমি আগেই করে রাখি। এটা একটা প্রশ্ন যে দুটোই নিতে হবে কিনা বা না নিলে সমস্যা কি? যদি একটা নিল দ্বিতীয়টা নিল না। বা পরবর্তীতে একটু দেরিতে যদি হয়, ধরেন আপনি 9 এ না হয় যদি 13 এ বা 14 এ যেয়ে কেউ নেয়, সেক্ষেত্রে কি বেনিফিটটা পাবে কিনা? আমি এই প্রশ্নটার উত্তরটা আগে চাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই ক্ষেত্রেও বেনিফিট, মানে যত মিস হইলেও এটা নিয়ে নেওয়া উচিত, সেকেন্ড ডোজটা নিয়ে নেওয়া উচিত আর কি। নিয়ে নেওয়া উচিত, নিয়ে জি, নেওয়া উচিত। বেনিফিটটা আচ্ছা। থাকবে। জি, হুম, হুম। তো সেটাই দেরি হলেও মানে নেওয়া উচিত আসলে। কারণ জি, তারপরেও কিছুটা তো বেনিফিট অবশ্যই পাবে। জি। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা ভ্যাকসিন নিচ্ছেন তারাও কি স্ক্রিনিং এর আওতায় রাখছেন কিনা তাদেরকেও কি সেই যে স্ক্রিনিং টেস্ট সেগুলো করছেন, নাকি তারা যদি কোনো উপসর্গের কথা বলে তখন করছেন? না, না। সো স্ক্রিনিং কোনো সিম্পটম থাকতে হবে না। তো স্ক্রিনিং হলো এইজ অনুযায়ী। হ্যাঁ? সো এই ভ্যাকসিনেশন নিলেও এই স্ক্রিনিং করতে হবে, না নিলেও স্ক্রিনিং করতে হবে। বা যারা ভ্যাকসিনেশন নিতেছে তাদের রিস্ক কম, কিন্তু স্ক্রিনিংটা করতে হবে আর কি। সেটাই মানে ভ্যাকসিন নেওয়া যে মানেই যে আপনি 100% আপনি জি, এ থেকে প্রতিরোধ পাচ্ছেন তা কিন্তু না। কাজেই ভ্যাকসিন নিলেও আপনাকে ওই স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। জি। তো এখন যদি এরপরে আমরা যেটা জানতে চাই যে এই ক্যান্সারের মানে এটার কোনো মানে আর্লি কোনো সিম্পটমস আছে যে এই সার্ভাইকাল ক্যান্সারের? জি, সো সার্ভিক্যাল ক্যান্সার যদি সিম্পটম থাকে তাহলে ধরেন ওটা অলরেডি একটা অ্যাডভান্স সিচুয়েশন চলে অবস্থায় গেছে। সো চলে গেছে। তো ধরেন পেলভিক পেইন হতে পারে। হ্যাঁ, তারপরে ধরেন ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তো ধরেন মেনস্ট্রুয়েশন তো এক ধরনের, মেনস্ট্রুয়েশনের বাদেও বে ব্লিডিং হতে পারে। হুম, হুম। তারপরে ধরেন ইন্টারকোর্সের সময় ব্যথা করতে পারে। সো এগুলো আর কি কিছু সিমটম যেটা দেখা দেয়। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ অ্যাক্টিনিয়াস। তো আমরা আলোচনা করছি বিভিন্ন ক্যান্সার নিয়ে। এবার যদি আমরা মানে আরো একটি গুরুত্বপূর্ণ আ ক্যান্সার যেটা নিয়ে আলোচনা হওয়া উচিত বারবার, আ সেটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। সো এই কোলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে বলেন যে এটা আসলে অনেকেই জানেন কোলনে হয়। তো তারপরেও আপনার কাছ থেকে শুনতে চাই এটা কোথায় হয়? এর পেছনে পারিবারিক ইতিহাস কতটা দায়ী?
হুম। একটু যদি বলেন বিষয়গুলো। So colon cancer ব্যাপারে বলি, in a worldwide ধরেন এটা second most common cancer related death আর কি, যেটা আর কি। সো এই কোলন ক্যান্সারটা হয় যদি ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে, যেমন ধর মা হুম, হুম, বাবা ভাই বোন ইমিডিয়েট ফ্যামিলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ওদের যদি থাকে তাহলে রিস্কটা একটু হায়ার থাকে। তারপর কিছু কিছু জেনেরিক প্রিডিসপোজিশন আছে, ধরেন ফ্যামিলিয়াল পলিপোসিস একটা আছে, তারপর লিঞ্চ সিনড্রোম আছে, যেগুলোর জন্য রিস্কটা একটু হায়ার থাকে। আমাদের ডায়েট অলসো প্লেজ এ ফ্যাক্টর, যেখানে আমাদের ব্যাড ডায়েট ক্যান অলসো কজ এ রিস্ক। তো যদি ধরেন ফার্স্ট ডিগ্রি রিলেটিভের যদি কারো ক্যান্সার থাকে, তাহলে ইউজুয়ালি আমরা চেষ্টা করি যে স্ক্রিনিংটা 10 বছর আগে করা। তো ধরেন আচ্ছা। নর্মাল রেকমেন্ডেশন যেটা স্ক্রিনিং এ, কোলন হুম, হুম, ক্যান্সার স্ক্রিনিং আগে ছিল ফ্রম এজ 50, 50 হুম, বছর হুম, থেকে শুরু করা। তো এখন রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে লাস্ট 2 বছরে, যেটা এখন হলো রেকমেন্ডেশন হলো এজ 45। হ্যাঁ, সো কারণ যেহেতু আর্লি দেখা যাচ্ছে ইয়াঙ্গার মানুষদের এখন ক্যান্সার গুলা দেখা যাচ্ছে, তো সেজন্য এখন গাইডলাইন চেঞ্জ করে করছে 45। সো 45 হলে হুম, তখন হুম। থেকে ক্যান্সার স্ক্রিনিং, অনেক ধরনের স্ক্রিনিং মোডালিটি আছে, ওটা নিয়ে কথা বলবো। সো ধরেন যদি কোনো ফার্স্ট রিলেটিভ যদি কোনো কারো ক্যান্সারটা থাকে, তাহলে ইন দ্যাট কেস আমরা 10 বছর আগে করি, সো তার মানে এজ 35 থেকে শুরু করতে হবে তখন। তো এই স্ক্রিনিং যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলো সম্পর্কে যদি একটু ধারণা দেন। যেমন আমরা সাধারণ মানুষ যেটা জানেন যে কলোনোস্কোপি করতে হবে, কিন্তু কলোনোস্কোপির ছাড়াও তো কিছু স্ক্রিনিং টেস্ট আছে, আমরা জানি। তো সেগুলি জি। সম্পর্কে যদি একটু বলেন। সো আমি কোলোনোস্কোপি ছাড়াও আছে। ধরেন কোলোনোস্কোপিতে আমরা অনেক সময় ভয় পাই যে হ্যাঁ এটা আসলে কোলোনোস্কোপি টেস্টটা মেবি 15-20 মিনিটস লাগে, যেটা মানুষের আমাদের সবার যেটা হুম, হেজিটেন্সি হুম, সেটা হলো যে প্রেপারেশন। হ্যাঁ, ধরেন আপনার তার আগের দিন লিকুইড খেতে হবে 1 গ্যালন, হ্যাঁ, যেটা খাওয়ার পরে বাউলটা ক্লিনস করতে হবে। হ্যাঁ, হুম, হুম, তো হুম। ওইটাতে আমরা অনেক সময় পুরাপুরি ভালো করে করি না। তো পরে দেখা যায় যে আবার প্রিপারেশনটা ভালো হয় না, তখন আবার ভালো করতে হয় হয়। নাই, তো আবার হ্যাঁ, সো করতে এখন হয়। আমাদের যেটা বুঝতে হবে যে প্রিপারেশনটা ভালো হইতে হবে, কারণ যদি জারটা যদি ক্লিন না হয়, তাহলে যখন ক্যামেরা দিয়ে দেখবে কোলোনোস্কোপে, তো এটা অনেক কিছু মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, হুম, তো হুম, ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট। সো ওই একদিনই শুধু কষ্ট যে গ্যালনটা খাওয়া এন্ড হুম, কোলন হুম, ক্লিনসটা, হুম। কিন্তু অ্যাকচুয়াল প্রসিজার ধরেন 20 মিনিট লাগে। ধরেন একটু সিডেশন সেটাই। দিয়ে দেয়, মানুষ বুঝেও হুম, না। হুম, আর অন্যান্য গাইডলাইন্স অনুযায়ী অন্যান্য যেসব পদ্ধতি আছে, সেটা স্টুল টেস্ট আছে। হ্যাঁ, কিছু কিছু ডিএনএ টেস্ট করে স্টুল থেকে, কিছু কিছু হুম, হুম, আয়রন টেস্ট করে। হ্যাঁ, হিম টেস্ট করা হয়, হুম, হুম। যেগুলা 100% না, বাট এটা একটা ভালো আইডিয়া দিবে আর কি। ধরেন ওটা যদি নেগেটিভ হয় তার মানে গুড, হ্যাঁ, কিন্তু পজিটিভ হলে অনেক ধরনের জিনিস আসলে ওটা পজিটিভ করতে পারে। ধরেন আপনার আয়রন ট্যাবলেট খাইলে পজিটিভ হতে পারে, তারপর বিফ খাইলে ধরেন ওগুলোতে অনেক সময় পজিটিভ হয়। সো বাট বেস্ট টেস্ট হলো কোলোনোস্কোপি অফকোর্স। কলোনোস্কোপি মানে সেটাই কনফার্মেটরি টেস্ট আসলে, বাকিগুলো স্ক্রিনিং টেস্ট। কিন্তু ওগুলোতে পজিটিভ যদি আর্লি আসে, তখন আসলে আলটিমেটলি কলোনোস্কোপিতেই যেতে হয়। কোলোনোস্কোপি করতেই হবে, যেতে হ্যাঁ, হয়, যদি করতেই পজিটিভ হয়, কারণ থাকে ওটা তাহলে একটা ডেফিনেটলি কোলোনোস্কোপি যে করতে হবে। কলোনোস্কোপি করতে হবে। তো আপনি যেটা বলছিলেন ঠিকই, যে কলোনোস্কোপিতে সম্পর্কে মানুষের অনেক রকম ভীতি আছে, এবং আপনি যেটা বললেন যে প্রিপারেশনটাই মেইন। আবার অনেকে এই কোলোনোস্কোপি যে পদ্ধতি, তাতে তার প্রাইভেট পার্টটা এক্সপোজ করতে হয়, এ বিষয়ে অনেকের একটু আহ, অনেক রকম দ্বিধা থাকে। তো সেটা বিষয়, কিন্তু আসলে চিকিৎসা তো করতে হবে, রোগ তো নির্ণয় করতে হবে, চিকিৎসা কাজে এখন সেটা এই রোগ এই যে জায়গায় নেই। জিনিসটাতে অনেক হেজিটেন্সি, প্রাইভেট পার্ট এটা আন্ডারস্ট্যান্ডেবল, আমাদের কালচার যেহেতু এরকম। বাট বাট এইটা এতই ইম্পর্টেন্ট, কারণ একটা ছেলেদের মধ্যে প্রত্যেক 23 জন মানুষের মধ্যে একজনের কোলন ক্যান্সার হতে পারে, আর মহিলাদের মধ্যে প্রত্যেক 25 জন মানুষের মধ্যে একজনের কোলন ক্যান্সার হতে পারে। তো আমাদের প্রাইভেসি পার্টটা তো ডেফিনেটলি আমাদের কনসিডার করতে হবে, বাট এট দ্য সেম টাইম আমাদের এটাও কনসিডার করতে হবে রিস্কটা হুম, কত হুম। হাই। হ্যাঁ, তো এই সেম থিং উইথ ব্রেস্ট ক্যান্সার। ধরেন আমাদের আমাদের যে ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে আমাদের পুরো ওমেনদের আলাদা সেকশন আছে। তো আমি যতই বোঝানোর চেষ্টা করি যে এটা ওমেনদের আলাদা কোনো অসুবিধা নেই, সব মহিলা টেক, হুম, হুম। তারপরেও মানুষের হেজিটেন্সিটা থাকে ওই থাকে, এক্সপোজারের ব্যাপারটা। ঠিক, এটা কালচারাল থাকে, একটা জিনিস আর কি। সেটাই সেটাই জি, থাকে। এটা অনেকে জি, পারেন না, জি, তারপরেও আসলে আমাদেরকে তো আসলে তাদেরকে এ বিষয়ে আহ উৎসাহিত জি, করতে হবে। আপনি জি, ঠিকই বলেছেন। জি, এবং আপনি আরেকটা যেটা যেটা আমার মনে হয় যে আপনি প্রিপারেশনের কথাটা বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে অনেকেই এই যেন তেন ভাবে প্রস্তুত হয়ে যান, জি, জি, এবং ওই যে বাওয়ালটা ক্লিন করা, এটা জি, একদমই সুন্দরভাবে ক্লিন না হলে তো প্রত্যেকটা অংশ জি, ডাক্তার জি, যদি দেখতে দেখা না যাবে না। পারেন, সন্দেহজনক জায়গাগুলো তো আসলে মিস হয়ে যাবে, তাই না? সেগুলো হ্যাঁ, দেখা যাবে না। এবং
তো এই কোলোনোস্কোপিতে আমি একটু আরেকটু অ্যাডভান্স জানতে চাই যে এই কোলোনোস্কোপিতে ধরুন আপনি যেটা বলছিলেন যে যে চেঞ্জ যদি পাওয়া যায়, ধরেন কোনো পলিপ যদি পাওয়া যায় বা আরো কোনো চেঞ্জ যদি পাওয়া যায়, কোনো একটা গ্রোথ পাওয়া যায়, তো সেক্ষেত্রে কি মানে কি করেন? মানে যিনি আচ্ছা। কোলোনোস্কোপি করছেন তিনি কি সাথে, সাথে এটা কেটে নিয়ে আসেন বা কিছু হ্যাঁ। একটা চিকিৎসা দিয়ে দেন, বায়োপসি করেন নাকি ওইটা রেখে যান পরবর্তীতে আবার যেতে হয়? না, না। সো এটা সাথে, সাথে কেটে ফেলে। তারপর ওটা ল্যাবে টেস্ট করা হয়। এটা কি ধরনের গ্রোথটা ছিল। অনেক গ্রোথ হুম, আছে হুম, যেটা বিনাইন এমনি হয়। এটা তেমন কোনো চিন্তার কিছু না। বা হুম, ইউজুয়ালি যদি পলিপ থাকে তাহলে ধরেন ডিপেন্ডস ওটা সাইজ কিরকম, ওটা টেক্সচার কিরকম ওটার উপর নির্ভর করে। তাহলে ধরেন আবার কোলোনোস্কোপি করতে হবে ৩ বছর পরে অথবা ৫ বছর পরে। ইউজুয়ালি ৫ বছর পরে। অলসো ডিপেন্ডস যে কতগুলা পাইছে আরকি। বাট ওটার সাথে, সাথে কেটে ফেলা হয় আরকি। তার মানে হচ্ছে যে ১ম বার কোলোনোস্কোপি করার পরে তখন কি পাওয়া গেল সেটা একটা বড় জি, বিষয়। তো জি। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যদি কোনো পলিপ পাওয়া যায় বা অন্য কোনো গ্রোথ পাওয়া যায় সেটাকে তারা আ কেটে নিয়ে আসবে এবং বায়োপসি করতে পাঠাবে এবং সেটার যে রিপোর্ট সেটার উপর নির্ভর করছে যে তার পরবর্তী চিকিৎসা কি হবে বা পরবর্তীতে কখন আবার এই যে কোলোনোস্কোপিটা উনি রিপিট রাইট, করবেন। হ্যাঁ? রাইট। এই বিষয়টা সেটার উপর নির্ভর করছে। জি, জি। এবং এটা তাদের হয়তো কারো ক্ষেত্রে হয়তো প্রতি বছর, কারো ২ বছর, ৩ বছর, ৫ বছর। মানে এটা জি। আপনারা নির্ধারণ করবেন তার অবস্থার আ হ্যাঁ, ওই অনুযায়ী। পলিপের উপর রাইট? নির্ভর করে। জি, নির্ভর করে এক্সাক্টলি। জি, আ সেটাই। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকে হয়তো ভাবেন যে আমি তো একবার করেছি। ২ বছর আগে, ৩ জি। বছর আগে এখন আমার দরকার কি? কিন্তু তখন তার ডায়াগনোসিসটা কি ছিল সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাইট, রাইট। কাজেই আর এই যদি বিষয়গুলো ক্লিন আসলে থাকে, কোনো বোঝার পলিপ আছে। না থাকে, জি। যদি কোনো পলিপ হুম, না থাকে তাহলে ১০ হুম। বছর পরে করতে ১০ হবে বছর। আরকি। জি, এক্সাক্টলি। তাও ১০ বছর পরে তাকে করা উচিত। জি। সেটাও একটা বিষয় যে এমন না যে আর করতে হবে না। হ্যাঁ, এই স্ক্রিনিং টেস্ট গুলো এই কারণেই এনকারেজ করা হয়। তো অনেক ধন্যবাদ ডাক্তার নেওয়াজ হোসেন। তো আমরা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।